ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? একটুখানি জানাও যে আমার কথা ক্লিয়ার কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে সবকিছু? একটুখানি জানাও যে জি, ওকে ফাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবকিছু ওকে আছে কিনা একটু জানাও। আজকে আমরা আমাদের যে অর্ধাঙ্গী প্রবন্ধটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের এই অর্ধাঙ্গী প্রবন্ধটা নিয়ে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা প্রবন্ধ অর্ধাঙ্গী, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। সাউন্ডটা একটু কম, সাউন্ড কি ঠিকঠাক আছে জানাও তো। সাউন্ড কম হওয়ার তো কথা না, দেখি সাউন্ড কত কম। কি বলো সাউন্ড কম? আমি তো দেখি যে আমার এখানে সাউন্ড ঠিক আছে। এই যে দেখি সাউন্ড কত কম। কি বলো সাউন্ড কম? আমি তো দেখি যে আমার এখানে সাউন্ড ঠিক আছে। এই যে দেখি সাউন্ড কত কম। কি বলো সাউন্ড কম? আমি দেখি সাউন্ড কত কম। এবার সাউন্ড বাড়ছে? এখন কি সাউন্ড বাড়ছে? ঠিক আছে এখন সাউন্ড? ওকে ঠিক আছে, ঠিক আছে তাহলে সাউন্ড ঠিক আছে, আমরা শুরু করি। তো ভাইয়া একটু খেয়াল করে দেখো, আমরা আজকে পড়বো আমাদের এই অর্ধাঙ্গী প্রবন্ধ, এটার প্রথম পার্ট নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আসো আমরা একটু পাঠ পরিচিতিটা একটু যাই। অর্ধাঙ্গী এই প্রবন্ধটার আমরা একটু একটু বিস্তারিত একটু জানার জন্য চেষ্টা করি। তার আগে তোমরা আমাকে একটু বলো যে অর্ধাঙ্গী মানে কি, কেউ কি বলতে পারবা? অর্ধাঙ্গী মানে কি? অর্ধাঙ্গী শব্দের আমরা যদি বিশ্লেষণ করি, অর্ধাঙ্গী মানে হচ্ছে অর্ধেক অঙ্গ, অর্থাৎ পুরুষের শরীরের অর্ধেক অঙ্গ হিসাবে কল্পনা করা হয় তার বউকে, নারীকে। বুঝছো? তো অর্ধাঙ্গী সাধারণত বুঝায় কাকে? বউকে বা স্ত্রীকে বুঝায়। তো আমাদের সমাজে আসলে স্ত্রীরা কতটুকু অবহেলিত, পুরুষদেরকে যতটুকু মূল্যায়ন করা হয় নারীদেরকে ঠিক তার সমপরিমাণ অবমূল্যায়ন করা হয়। তো এই বিষয় নিয়ে রোকেয়া সাখাওয়াত হোসেনের এই লেখাটা আমরা দেখি। তা আমরা একটু পড়ি। বেগম রোকেয়ার অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ এবং 20 শতকের গোড়ার ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, অর্থাৎ তাদের জীবনে নিজেদের কোনো স্বাচ্ছন্দ্য বোধ, নিজেদের কোনো অধিকার ছিল না, সবকিছু পুরুষদের নিয়ন্ত্রণ, দুর্বহ জীবন এবং অধিকারহীনতাকে দেখানো। অধিকারহীনতা মানে কি? কোন একটা কাজ করবে নিজের অধিকার, কোন একটা মতামত দিবে এটা ছিল না। সংসারে তাদের জীবনে যা কিছু সবকিছু পুরুষের সিদ্ধান্তের উপর হতো। পুরুষের নিদারুণ স্বার্থপরতা, আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে অত্যন্ত ব্যতীত হৃদয়ে বেগম রোকেয়া আবেগধর্মী যুক্তি প্রধান এই রচনা নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মভত অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আকৃষ্ট করতে সচেষ্ট।
বুঝতে পেরেছি হ্যালো 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 এখন কি সাউন্ড ঠিক আছে ভাইয়া জানো তো সাউন্ড ঠিক আছে এখন সাউন্ড থাকার কথা না কখন যে কি হয়ে যায় আচ্ছা এখন সাউন্ড আছে কিনা আমরা জানো একটু আশা করি এখন সাউন্ড ঠিকঠাক থাকবে জি আবার পাইছি এখন ঠিক আছে ক্লিয়ার এখন সাউন্ড ক্লিয়ার কিনা জি আবার পাইছি এখন ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো তাহলে আমি আবার একটু পড়াই হ্যাঁ যেটা এটা মিস হয়েছে তো আমরা একটু দেখি যে বেগম রোকেয়া অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ এবং 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনে সর্বক্ষেত্রে নারী বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষদের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে অর্থাৎ পুরুষরা এখন নারীদেরকে তখন কি করতো নারীদেরকে নিয়ন্ত্রণ করতো নারীদের নিজস্ব কোনো মতামত ছিল না সবকিছু পুরুষদের মতামতের উপর ভিত্তি করে সংসারে হতো তো সেটা নিয়েই তিনি আসলে এটা লিখেছেন হ্যাঁ অত্যন্ত ব্যথিত হৃদয় বেগম রোকেয়ার আবেগধর্মী যুক্তি প্রধান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মবত অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আকৃষ্ট করতে সচেষ্ট করেছেন অর্থাৎ নারীদেরকে তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন তারা কাজে একান্ত তাদেরকে কাজ করতে হবে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তারা জ্ঞান অর্জন করে না সেটাও এখানে লেখা আছে এরপর হচ্ছে আমরা দেখি যে তিনি দেখাতে চাইতেন সমাজ এবং পূর্ণ স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা অর্থাৎ আমাদের সমাজ আজকে উন্নত হতে পারতেছে না আমাদের শক্তির অর্ধেক অংশ সেটা হচ্ছে নারী কিন্তু আমরা এই নারী সমাজকে দুর্বল মনে করি আমরা এই নারীদেরকে অবনত মনে করি নিচু মনে করি এই জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতাকে দায়ী করেছেন অর্থাৎ এটা পুরুষদের সংকীর্ণতা যে তারা কি করতে পারে না নারীদেরকে তারা নিচু করে দেখে এ রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তার মন্তব্য আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে কি তীক্ষ্ণতা তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনে অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নাই ঠিক আছে এবার আমাকে জানাও তো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আমাকে জানাও ক্লিয়ার কিনা ওকে এত আসতেছে কেন এখন তো সাউন্ড ঠিক আছে ক্লাস করো নাইলে বলো ভাই ক্লাস অফ করে দেন তাহলে আমি ক্লাস অফ করে দিব কারণ প্রবলেম হলে পরে ক্লাস করতে পারবো সমস্যা নাই কিন্তু যদি মনে করো যে ভাইয়া এটা একান্ত প্রবলেম তাহলে ব্যাপার না এটা পরে ক্লাস করব কিন্তু এভাবে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো না ঠিক আছে ওকে ক্লিয়ার ওকে তো এটা হচ্ছে আমাদের মূল ভাব এখান থেকে আসলে আমাদের শুরু হয় নাই হ্যাঁ আচ্ছা তো এটা একটু শর্ট সামারি করে দিই আমাদের এই অর্ধাঙ্গী গল্পের প্রবন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে তখন আমরা যদি দেখি যে 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের একেবারে গোড়ার দিকে পুরুষরা আসলে নারীদেরকে নিয়ন্ত্রণ করতো সংসারে কোনো একটা জিনিস হবে নারীর কাছে কোনো পরামর্শ নিত না এবং তারা নারীদেরকে নিচু মনে করতো পুরুষরা যে কারো ছেলে হয়েছে ছেলেকে অনেক পড়াশোনা করায় মেয়েকে সমপরিমাণ পড়াশোনা করায় না বুঝছো তো এইসব বিষয় নিয়ে আমাদের সমাজ পিছিয়ে আছে কেন নারীরা হচ্ছে অর্ধেক শক্তি সেই শক্তিকে আমরা আসলে বাস্তবে কাজে লাগাতে পারতেছি না বিধায় আসলে আজকে আমাদের সমাজে এই অবস্থা
ঠিক আছে, ওকে। নয়েজ আসছে এটা বললো তো, এখন নয়েজ রিডিউস করার তো এখানে কোনো অপশন নাই ভাইয়া, এটা দিয়েই হয় ক্লাস করতে হবে, কারণ একটা মাইক্রোফোন অলরেডি চার্জ শেষ, এটা দিয়ে ক্লাস করতেছি হয়, এখন এটা দিয়ে যদি না হয় তাহলে আর কিছু করার নাই। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তাহলে এটা সামারিটা আমরা আশা করি বুঝতে পারছি। এইবার চলো আমরা এর পরে একটু আলোচনা করি। আমরা এইখান থেকে তোমাদের কাছে যাদের কাছে বই আছে, বাংলাভাষ বই অর্থাৎ যে কোনো বই, আর আমাদের বাংলাভাষ বই কিন্তু নতুন সংস্করণ কিন্তু আসছে, যারা এখনো বই অর্ডার দাও নাই, প্রথম পত্র কিন্তু নতুন সংস্করণ আসছে, যারা অর্ডার দাও নাই আগে তারা হচ্ছে অর্ডার দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। অর্থাৎ কোন একটা রোগীর চিকিৎসা করবে আগে তো ডাক্তারের কাছে জীবনে গেছো না কখনো? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে চিকিৎসা দেওয়ার আগে জিজ্ঞেস করে যে আপনার সমস্যা কি, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, একটা না একটা তো সমস্যা থাকে। তো কোন রোগীর যদি চিকিৎসা করতে হয় তাহলে আগে আমাদেরকে জানতে হবে ওইটার আসলে কি সমস্যাটা, কি রোগের আসলে অবস্থাটা কি। তাই অবলা জাতি, অবলা জাতি মানে হচ্ছে বলহীন, অবলা মানে হচ্ছে কি বলহীন। অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। অর্থাৎ এই যে এই অবলা জাতি তারা কিভাবে উন্নতি করবে সেটা পরে দেখাবো, আগে এটা দেখাতে হবে তারা কিভাবে এত অবনতি, তাদের কিভাবে এত দুর্গতি, তাদের কিভাবে এত অবনতি হইলো সেটা আগে দেখাতে হবে। এখন বলো এখানে অবলা জাতিদের বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? অবলা জাতি বলতে কাকে বোঝানো হয়েছে বলো? বাহিরের কমেন্ট করো না। অবলা জাতি বলতে কাকে বোঝানো হয়েছে বলো? অবলা জাতি মানে কাকে বুঝাইছে? অবলা জাতি মানে নারীদেরকে বুঝাইছে। তো লেখিকা এখানে বলতে চাচ্ছেন যে নারীরা কিভাবে উন্নতি করবে সেই পথ পরে দেখাবো, আগে তাদের অধঃপতন কিভাবে হয়েছে, তাদের অবনতি কিভাবে হয়েছে, আগে সেই চিত্রটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক, এটা লেখিকার একটা গ্রন্থ, এটা হচ্ছে একটা গ্রন্থের নাম। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগিনী দিকে, ভগিনী মানে কি স্ত্রী, নারীদেরকে আর কি, নারীদেরকে জানাইছি যে আমাদের একটা রোগ আছে, অর্থাৎ নারীদের মধ্যে একটা রোগ আছে। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে দাসত্ব। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে দাসত্ব। ওকে, নারীদের একটা সমস্যা হচ্ছে নারীরা দাসত্বকে বরণ করে নেয়। নারীরা মনে করে নারীরা হচ্ছে পুরুষদের দাস। এটা পরে অনেক মেয়ে এখন আজকে খুব মানে শরীরে একটা জোর চলে আসবে। আচ্ছা, জোর আসার কিছু নাই, পরে আবার আমার অনেক কথা আছে এটা নিয়ে। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়া আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধপত্রের বিধান স্থানান্তর দেওয়া হইবে। ওকে, ঔষধপত্র কিভাবে, এটার নিয়ম কি সেটা দেওয়া হইবে। তো এখানে মূলত সেই যে নারীরা আসলে দাসত্বকে বরণ করে নিছে সেটা নিয়ে লেখিকার আসলে সমস্যা। এখানে গোড়া পদ্মাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়ে রাখা আবশ্যক বোধ করি। আচ্ছা, এখানে খেয়াল করো, গোড়া পদ্মাপ্রেমী, পদ্মা তো পদ্মায়, গোড়া পদ্মাপ্রেমী আবার মানে শব্দটা যায় না। দেখো পদ্মাপ্রেমী মানে কি? সাধারণত মুসলিম নারী পদ্মা করবে, খুব এটা স্বাভাবিক। গোড়া পদ্মাপ্রেমী মানে কি? গোড়া পদ্মাপ্রেমী মানে হচ্ছে যে যারা অনেক বেশি পদ্মা করে। ভাই পদ্মা তো অনেক বেশি করতে হবে, পদ্মা তো ভাই অর্ধেক করার কোনো সুযোগ নাই। মুখ ঢাইকা শরীরের বাকি অংশে ছাইড়ে দাও, খোলা রেখে দাও, এটা পদ্মা হইব? আবার শরীরের বাকি অংশে ঢাইকা মুখ খোলা রাখলেও এটাও পদ্মা হবে না। পদ্মা মানে পুরোই তো, কাজে গোড়া পদ্মা বলে কিছু নাই। কথা বুঝতে পারছো? এখনকার মেয়েরা পদ্মা করে, পদ্মা এমন ভাবে করে যে পদ্মা করে বোরকা পরে হিজাব পরে টিকটক ভিডিও বানায়, আছে না? তো বলছে যে যারা গোড়া পদ্মা প্রিয় ভগিনী মানে হচ্ছে নারী, এই নারীদের অবগতির জন্য দু একটা কথা বলা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। অবরোধ প্রথা মানে কি? ঘরের ভিতরে নারীদেরকে আটকে রাখতে হবে, এই প্রথার বিরুদ্ধে আমি দাঁড়াই নাই। দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়াই নাই, অর্থাৎ নারীদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, আমি এটার বিপক্ষে না। মানে নারীদেরকে ঘরের ভিতরে অবরোধ প্রথা মানে ঘর থেকে বের না হওয়ার নিয়ম, অর্থাৎ নারীরা ঘরের ভিতরেই থাকবে, আমি এটার বিপক্ষে, এমনটা আপনারা ভাইবেন না। কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে, লেখিকার একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি, তো এই প্রবন্ধে পদ্মা বিদ্বেষ ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই বা পড়েন নাই। সেখানে লেখিকা বলছে তার একটা লেখিকার একটা প্রবন্ধ ছিল, সেটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এটা লেখার পর একদম তারে মানে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে তখনকার সময়, বুঝছো? বেগম রোকেয়া সাখাওয়াত একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে, হারপিক দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে। তো এখানে নানা কথাবার্তা বলছে,
তিনি এমনিতেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মানে যতটা না আলোচিত তার থেকে বেশি সমালোচিত লেখক ছিলেন, লেখিকা ছিলেন। তো যাই হোক, এটা তাকে যখন ধোয়া হয়েছে তখন তিনি আবার এখানে এসে বলতেছেন যে আমি পদ্মা বিদ্বেষ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য দেখতে পান না। তবে মানে আপনারা যদি আমার এই প্রবন্ধ পড়ে যদি কেউ মনে করেন যে শুধু পদ্মা বিদ্বেষ ছড়াইছি কিংবা পদ্মা বিদ্বেষ, পদ্মার প্রতি যে ঘৃণ্য মনোভাব সেটা তুলে ধরছি, ব্যাপারটা এরকম না। যদি এটা মনে করেন তাহলে হয় আমি আমার লেখাটা আমার প্রবন্ধের মধ্যে ভালোভাবে তুলে দিতে পারি নাই, তুলে ধরতে পারি নাই, অথবা আপনি আমার প্রবন্ধ মনোযোগ সহকারে পড়েন নাই, তাই না? আচ্ছা, সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজে মহিলাগণই কি অবরোধ বন্ধিনী থাকেন? অর্থাৎ সকল সমাজে, হিন্দু বৌদ্ধ, এটার কথা বলছেন। তাহারা পদ্মানশীল নহেন বলিয়া কি আমরা তাহাদিগর সম্পূর্ণ উন্নত বলিয়াছি? অর্থাৎ বুঝলাম নারীরা না হয় পর্দা করে, মুসলিম নারীরা পর্দা করে, কিন্তু হিন্দু নারী, খ্রিস্টান নারী তারাও তো ঘরের ভিতরে থাকে, কাজে আমরা তো তাদেরকে উন্নত বলে আমি মনে করি না। এরপর দেখো, আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। অর্থাৎ আমি মানসিক মানে মনের ভেতর থেকে পুরুষের কাছে নিজের দাসত্ব, নিজেকে দাস মনে করা, আমি এটা আলোচনা করেছি। কোন একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে, তারপরে সেই নতুন চলাচল সহিয়ালয়। তারই দৃষ্টান্ত স্বরূপ ফার্সি মানে ইরানের মহিলাদের পরিবর্তিত অবস্থা উল্লেখ করিয়াছি। পূর্বে তাহাদের ছত্র ব্যবহারের অধিকারিণী ছিল না। অর্থাৎ ছত্র মানে ছাতা, অর্থাৎ ইরানের নারীরা বহুকাল আগে একটা ছাতা ব্যবহার করবে এই অধিকার তাদের আসলে ছিল না। তারপর তাহাদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন ফার্সি মহিলাদের পদ্মা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়েছে কি? তো লেখিকা বলতেছেন আগে যেখানে ইরানের মহিলারা একটা ছাতা ব্যবহার করতে পারতো না, এখন তারা পদ্মা মোচন হয়েছে, এখন তারা আর পদ্মা করে না, তবে তাদের মানসিক দাসত্ব আসলে মোচন হয় নাই। অর্থাৎ মানসিক ভাবে তারা যে আসলে দাস পুরুষের, এইটা আসলে এখনো পুরোপুরি কাটে নাই, অবশ্যই হয় নাই। আর ওই যে পদ্মা ছাড়িয়েছেন তাহা দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনা তো কোনো পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ তারা যে পদ্মা ছাড়ছে, দেখো এখানে কিভাবে পদ্মা ছাড়াকে প্রমোট করা হচ্ছে। বলছে তারা যে পদ্মা ছাড়ছে, তারা যে পদ্মা ছেড়ে দিছে, এটা তাদের নিজেদের বুদ্ধিভিত্তিক ভাবে তারা করে নাই, তারা এটা ফিল করে নাই যে হ্যাঁ পদ্মা আমার ছাড়া উচিত, এটা তারা নিজের বুদ্ধি থেকে তারা এটা মনে করে নাই। ফার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলেতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পদ্মার বাহিরে আনিয়াছে। অর্থাৎ বলতেছে নারীরা পদ্মা খালি মানে বাদ দিবে এটা না, তারা মন থেকে এটা বুঝতে হবে পদ্মা বাদ দেওয়া তাদের উচিত। অথচ এখানে কি করলো, বলতেছে যে পুরুষরা, ইরানের যে পুরুষরা আছে তারা বিদেশি অর্থাৎ ইউরোপ আমেরিকাকে, ইংরেজদেরকে অন্ধভাবে বিশ্বাস করে। এরপর বলছে যে করিতে যাইয়া স্ত্রীদিগর পদ্মার বাহিরে আনিয়েছেন। অর্থাৎ বিলেতিরা পদ্মা করে না, এজন্য তারাও তাদের স্ত্রীকে এখন আর পদ্মা করায় না, আগে পদ্মা করে এখন আর পদ্মা করে না। তো এখানে বলতেছে তাদের নিজ থেকে এটা ফিল হওয়া উচিত, মানে লাইনটার ভাব এমন যে নিজের থেকে ফিল হওয়া উচিত পদ্মা বাদ দিতে হবে, এটা বিদেশিরা করে না তাই আমি পদ্মা করব না, এরকম হওয়া যাবে না। মন থেকে এটা ফিল করতে হবে যে পদ্মা বাদ দিতে হবে। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি ইহাতে অবলার জীবনী শক্তি। এখানে অবলার জীবনী শক্তি মানে নারীর কিছুই পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ পুরুষ বলছে পদ্মা কর, সে পদ্মা করতেছে, পুরুষ বলতেছে পদ্মা করিস না, সে পদ্মা করবে না, এটাই। অর্থাৎ তাকে নিজ থেকে ফিল করতে হবে যে আমি পদ্মা করব না। এবার পুরুষ যদি বলে পদ্মা কর, তারপরও করবো না, এটা বুঝাতে চাচ্ছে আর কি তিনি। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন। অর্থাৎ তারা হচ্ছে জড় পদার্থ, পুরুষ যেভাবে নাচায় তারা সেভাবে নাচে। পুরুষ যখন তাহাদিগর অন্তপুর মানে হচ্ছে ঘরে রাখিতেন, তাহারা সেখানেই থাকিতেন। আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি মানে বুঝায় বাধ্য করার অস্ত্র, নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগের মাঠে বাহির করিয়াছেন, তখন তাহারা পদ্মার বাহির হইয়াছেন। অর্থাৎ পুরুষ যদি কেউ ঘরে থাক তারা ঘরে, পুরুষ যদি কেউ বাইরে থাক তারা বাইরে, এটা এখানে সেটা সমালোচনা করছেন। তখনই তারা পদ্মার বাহির হয়েছে। রমণীকুলের বাহাদুরি বলছে, এটাতে রমণীকুলের বাহাদুরি কি? অর্থাৎ নারীদের সেটাতে কিসের বাহাদুরি, কিসের কৃতিত্ব? পুরুষ যদি বলে পদ্মার বাইরে আসো, তাহলে তুমি পদ্মার বাইরে আসবে, এরকম না। তোমাকে স্বেচ্ছায় নিজের ইচ্ছা থেকে মানে পুরুষের সাথে সংগ্রাম করে ফাইট করে তোমাকে পদ্মার বিরুদ্ধে আসতে হবে, এরা বুঝাচ্ছে। এরপর বলছে ওইরূপ পদ্মা বিরোধ কখনোই প্রশংসনীয় না। তার মানে বুঝছো, লাইনগুলো খেয়াল করো যে পদ্মার বিরুদ্ধে যাওয়া এটা খুব ভালো কাজ, কিন্তু এটা ভালো কাজ তখন হবে না যখন তুমি অন্যের অনুসরণ করে পদ্মা বাদ দিবে, তোমার নিজের থেকে ফিল করে পদ্মা বাদ দিতে হবে। এটা আমাদের এইচএসসিতে পাঠ্য করা হয়েছে, বুঝছো? আমাদের উচ্চ মাধ্যমিকে এখন আমাদেরকে এই প্রবন্ধ পড়ানো হয়। এবার আসো। এরপর বলছে কলম্বাস হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, তোমরা নাম শুনছো, আমেরিকার আবিষ্কারক, বিখ্যাত ইতালিক নাবিক ছিলেন তিনি আমেরিকা আবিষ্কার করছে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে কৃত সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, তখন লোকে তাহাকে বাতুল বলে।
বাতুল বলে নাকি, বাতুল মানে হচ্ছে পাগল, লোকে তাকে বলছে পাগল। নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি। অর্থাৎ বলছে নারী সবসময় নিজের মালিকানা, নিজের বুদ্ধি বাদ দিয়ে পুরুষকে সবসময় শ্রেষ্ঠ করতে চায়, এটাও এক ধরনের পাগলামি, এটাও কি এক ধরনের বাতুলতা, এটাও এক ধরনের পাগলামি। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। অর্থাৎ এবার বলছে পুরুষরা নারীদেরকে, হ্যাঁ পুরুষরা নারীদেরকে কি করে, পুরুষরা নারীদেরকে যতটুকু সম্মান করে এইটাতে তিনি আসলে তৃপ্ত না। এখন তার স্বামী হয়তো তারা সম্মান করতো না। আচ্ছা এবার আসলে আমরা একটু দেখি, লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীর ভয় করে, পূজা করে সত্যি, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেন, রমণী কালী না রাক্ষসী, হ্যাঁ নিমন্ডু মালিনী। এরপর বলছে নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুকুলে সীতা দেবীকে, সীতা এখানে যে রামায়ণে যে সীতার কথা আছে, অর্থাৎ নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে, হ্যাঁ সীতা দেবীকে আদর্শ রূপে দেখায় থাকেন। অর্থাৎ নারীকে সীতা পড়াশোনা করছে, এজন্য নারীদেরকে শিখাতে হবে, এটার জন্য সীতা হচ্ছে আইডল। সীতা অবশ্য পর্দানশীল ছিলেন না, তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গিনী, তিনি অনেক বেশি পর্দা করতেন না, কিন্তু তিনি ছিলেন রামচন্দ্রের স্ত্রী। রানী প্রণয়িনী মানে প্রেমিকা, এবং সহচারী মানে যে সব সময় সাথে থাকে। আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোন বালক যেরূপ সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধও সেই রূপ। অর্থাৎ রাম আর সীতার প্রসঙ্গে এখানে টানছেন। রাম যখন বনবাসে যাওয়ার কথা ছিল তখন নিজের স্ত্রী নিজ ইচ্ছায় বনবাসে চলে গিয়েছে, কষ্ট করেছে। তো এখানে বলছে যে রাম আসলে সীতার প্রতি যেই ব্যবহারটা করছে এটা এমন ব্যবহার যে একটা ছেলে তার একটা পুতুল থাকলে সেই পুতুলের সাথে সে যেমন খেলা করে, যেমন ব্যবহার করে, এরকম বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইয়ে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করতে পারে। অর্থাৎ পুতুল যখন হারাই যায় তখন রাত জাগতে পারে পুতুলের জন্য। পুতুল যে ব্যক্তি চুরি করিয়াছে তাহার প্রতি খড়গ হস্ত মানে হচ্ছে হাতে খড়গ বা অস্ত্র তুলে নেওয়া, খড়গ হস্ত হইতে পারে। হারানো পুতুল ফিরিয়ে পাইলে আহ্লাদে আধখানা হইয়া যাইতে পারে। অর্থাৎ একটা পুতুলকে একটা বালক চাইলে সে এটা হারাই ফেললে তার কষ্ট পাবে, সে এটা কেউ যদি চুরি করে নিয়ে যায় তার জন্য সে অস্ত্র ধরতে পারে, হ্যাঁ এটা যদি হারাই যায় সে রাত জাগতে পারে। আবার বিনা কারণে রাগ করিয়া পুতুল কাদায় ফেলিয়া দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করতে পারে না। খেয়াল করো, বলতেছে যে একটা পুতুলকে একটা বালক চাইলে অনেক আদর করতে পারে, অনেক যত্নে রাখতে পারে, কেউ এটা চুরি করে নিয়ে গেলে তাকে মারতেও পারে। আবার বালক যদি চায় তাহলে ওই পুতুলটাকে কাদার মধ্যে সে ফেলেও দিতে পারে, কিন্তু বালকের কিছু কিন্তু ওই পুতুল করতে পারে না। ছোটবেলা আমরা পুতুল নিয়ে খেলছি না, পুতুলটা আমরা সাজাইতাম, আবার যখন মন চাইতো পুতুলের জামা কাপড় সব খুলে বানাইতাম, যখন মন চাইতো পুতুলে ঠাস করে এক লাথি মারতাম। তো এইরকম, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা মানে পুত্তলিকা অচেতন পদার্থ। পুতুলের কিন্তু হাত আছে, হাত থাকলেও পুতুল অচেতন জড় পদার্থ। তো এখানে বুঝাচ্ছে আমাদের নারীরা হচ্ছে এরকম, হাত আছে কিন্তু তারা জড় পদার্থ, বুঝছো? আচ্ছা এইবার খেয়াল করো, এবার দেখো, এরপর দেখো, বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে। অর্থাৎ বালক চাইলে, অনল মানে হচ্ছে আগুন, বালক চাইলে সেই পুতুল আগুনে ফেলেও দিতে পারে। পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি দূষিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে পারে। সেই পুতুল যখন পুড়ে যায় তখন সে উচ্চস্বরে মাটিতে গড়াগড়ি খেয়ে সে কাঁদতেও পারে। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখেছেন যে তাহার ইচ্ছা প্রকাশের শক্তি আছে। অর্থাৎ কখনোই রাম আর রামের স্ত্রী সীতার কোনো মূল্যায়ন, সীতার কাছে কোনো কিছুই জানতে চায় নাই। কিন্তু যখন রাম বনবাসে যাবে তখন সীতা একমাত্র তার অভিমত জানাইতে পারছে, সে অভিমতটা হচ্ছে সে রামের সাথে বনবাসে যাবে, দুর্যোগপূর্ণ সময় সে সঙ্গী হইতে পারছে, এটাই সে জানাইতে পারছে। রাম বেচারা অবোধ বালক, সীতা অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাইন নাই, কেননা বুঝিয়া কার্য করিতে পেলে স্বামিত্বর পূর্ণ মাত্রা খাটান যাইতো না। এরপর বলছে সীতা এমন পবিত্র হৃদয়খানে অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইতো না। আচ্ছা, দেশ কালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। কবির ভাষায় বললাম যে আমরা স্বামীর দাসী না, আমরা তো অর্ধাঙ্গী, অর্থাৎ অর্ধেক অঙ্গ। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে অনুগামিনী।
সুখে দুঃখে সহভাগিনী, ছায়াতুল্য সহচারী ইত্যাদি। অর্থাৎ এগুলো আপনারা বলতে পারেন, কিন্তু আসেন বাস্তবতা বলি। কিন্তু কলিযুগ হচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ। কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলঙ্গ হইয়াছে তাহা কি কেউই চিন্তা চক্ষে দেখেছেন? হ্যাঁ, এরপর বলছে আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা নারী রূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়ে দেখাইতাম। অর্থাৎ আমি চিত্র আঁকতে পারি না, চিত্রকার না। যদি হইতাম তাহলে আমি দেখাইতাম। এই যে নারীকে বলা অর্ধাঙ্গ, নারীর অর্ধাঙ্গ নিয়ে পুরুষের কিরকম বিকলঙ্গ অবস্থা, এটা তিনি নালে দেখাইতেন। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা দেখি এখানে তো শুল্ককেশ মানে পাকা চুল। শুল্ককেশ বুদ্ধিমান, হ্যাঁ, বুদ্ধিমানগণ বলেন যে আমরা সাংসারিক জীবনটা দ্বিচক্র, অর্থাৎ বুদ্ধিমান যারা তারা বলেন সংসার জীবনটা হচ্ছে দ্বিচক্র। দ্বিচক্র মানে সাইকেলের দুইটা চাকা থাকে না? সংসার জীবনটা হচ্ছে সাইকেল, এখানে শকট মানে হচ্ছে গাড়ি, অর্থাৎ দ্বিচক্র শকট মানে দুই চাকার গাড়ি। দুই চাকার গাড়ির নেই, হ্যাঁ, এই শকটের এক চক্র পতি মানে কি? স্বামী। অর্থাৎ দুই চাকা, সাইকেলে যেমন দুইটা চাকা, এরকম দুইটা চাকার মতো একটা হচ্ছে কি, প্রথম এক চাকা হচ্ছে কে? স্বামী, অপরটি পত্নী, অর্থাৎ আরেকটা চাকা হচ্ছে কে? স্ত্রী। অর্থাৎ স্বামী স্ত্রীকে একটা সাইকেলের সাথে তুলনা করা হয়, যে সাইকেলে দুইটা চাকা থাকে, একটা চাকা স্বামী আর একটা চাকা স্ত্রী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী, পার্টনার, উত্তমার্ধ ইত্যাদি বলে জীবনের কর্তব্য অতি গুরুতর এবং সহজ নহে, সুকঠিন গৃহস্থ ব্যাপার। এখানে একটা লাইন বলছে, তিনি কবিতার লাইন। এরপর বলছে বোধহয় এই গৃহস্থ ব্যাপারটা মস্তক রূপে কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নী তাহার অংশরূপ বানিয়েছেন। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ, কোন জায়গায় পূর্ব দিকে একটা বড় দর্পণ মানে আয়না, যাহাতে আপনি আপাদ মস্তক নিরক্ষর, হ্যাঁ, নিরক্ষণ মানে পরীক্ষা, নিরক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণ ভাগ পুরুষ, বাম ভাগ স্ত্রী, এই দর্পণের সম্মুখে দাঁড়ায় দেখুন। অর্থাৎ আপনার সামনে একটা বড় আয়না আছে। এখন নারী যাকে বলা হয় নারী পুরুষের অর্ধেক। আপনি চিন্তা করুন যে আপনার এক পাশ পুরুষ, আরেক পাশ স্ত্রীর, নারীর অংশ, এই পাশটা পুরুষের অংশ, এই পাশটা নারীর অংশ। তাহলে ব্যাপারটা কেমন হয়? আপনার ক্ষীণ দীর্ঘ মানে 30 ইঞ্চি এবং স্থূল, এটা হবে স্থূল বাম বাহু দৈর্ঘ্যের 24 ইঞ্চি এবং ক্ষীণ চরণের দৈর্ঘ্য 12 ইঞ্চি, বাম চরণের অতিশয় ক্ষুদ্র উচ্চতায় 5 ফিট, বাম স্কন্ধ মানে কাঠ, উচ্চতায় 4 ফিট। হ্যাঁ, তো এখানে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে ক্ষীণকর্ণ হস্তে, মানে খুবই 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 মানে যাইছে তাই উদাহরণ। এগুলা আমার খুবই বিরক্ত লাগে এগুলো পড়াইতে, এগুলো মানে কোনো যুক্তিই না। মানে এখানে বুঝাচ্ছে কি, আমার পড়তে খুব বিরক্ত লাগে এগুলো পড়তে। মানে বুঝাচ্ছে যে আপনি মানে জাস্ট মানে কি বলবো আমি এখন, মানে বললে এগুলো ক্লাস কাইটা মাইটা দিয়ে দিবে পোলাপাইন। মানে ব্যাপারটা হচ্ছে এখানে বুঝাচ্ছে যে নারীকে বলা হয় পুরুষের অর্ধেক। তো নারী যদি পুরুষের অর্ধেক হয়, তিনি এটা বুঝাতে যাচ্ছেন যে তাহলে আপনি একটু আয়নার সামনে দাঁড়ান, আপনি চিন্তা করেন আপনার শরীরের অর্ধেক পুরুষের আর অর্ধেক নারীর, তাহলে দেখেন জিনিসটা কত বিভৎস হয়। নারীর হাত মানে পুরুষের দেহের গঠন বড়, নারীর দেহের গঠন ছোট, পুরুষের হাত বড়, কাঁধ বাহু বড়, নারীর এগুলো ছোট। তাহলে আপনি চিন্তা করেন আপনার এক পাশ পুরুষের আরেক ভাগ নিচের, তার মানে জিনিসটা তো সমানই হইব না। এগুলো কোনো লজিক তুমি আমার বলো? মানে অর্ধাঙ্গমান বলতে কি এটা বুঝায় যে আমার শরীরের অর্ধেক, মানে আমার শরীরের অর্ধেক নারীর আর অর্ধেক দিয়ে আমরা চিন্তা করতে হইব? হ্যাঁ, আমার হাত অনেক বড়, নারীর হাত ছোট, আমার হাতের আঙ্গুল অনেক বড়, নারীর হাতের আঙ্গুল অনেক ছোট। মানে এগুলো না। আচ্ছা, এরপর হচ্ছে বাম কর্ণ মানে বাম কান, রসম্ব কর্ণের মানে গাধার কানের ন্যায় দীর্ঘ। দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন। যদি এই মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখায়। বলছে এইটা যদি আপনার কাছে খুব মানে ভংসং লাগে, আসলে সে লিখেই বুঝতে পারছে যে এগুলা খুবই ভংসং যুক্তি। এরপর বলছে আরেকটা যুক্তি দেখায়, সেই যুক্তিটা হচ্ছে দ্বিচক্র শকটের গতি দেখায়, অর্থাৎ দুই চাকা সাইকেলের একটা চিত্র দেখায় যে শকটের এক চক্র বড়, অর্থাৎ নারী তো পুরুষ তো বড়, এই জন্য বলতেছে যে সাইকেল যদি চিন্তা করেন তাহলে সাইকেলের একটা চাকা বড় হয় সাধারণত। তো বড় চাকাটা হচ্ছে স্বামী এবং দ্বিচক্র যেটা ছোট যেটা ওটা হচ্ছে পত্নী, অর্থাৎ ওইটা হচ্ছে নারী। হ্যাঁ, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না। ভাই আমার কথা হচ্ছে সাইকেলে যে দুই চাকা, মানে এখানে সে বুঝাতে যাচ্ছে, তার লজিক খেয়াল করো, মানে মানে মাথার ঘিলু তো হাঁটুর নিচে থাকলে আসলে যেটা হয়, বলতেছে যে আপনি যদি একটা দুই চাকার একটা সাইকেলের সাথে চিন্তা করেন তাহলে একটা সাইকেলের একটা চাকা বড়,
ঠিক আছে, আরেকটা চাকা ছোট। এখন বড় চাকাটা যদি স্বামী হয়, তাহলে ছোট চাকাটা যদি স্ত্রী হয়, সে সকল অধিক দূর অগ্রসর হইতে পারবে না, সেই গাড়িটা সেই যানবাহনটাও অনেক দূরে যাইতে হবে না। আমার কথা হলো ভাই, সাইকেলের চাকা তো সমান হয়, তো তোমারে কে বলছে এখানে চুলকানি মানে চুলকাইতে তুমি এক চাকা বড় করে দিলে, আরেক চাকা ছোট করে দিলে? তো সংসার জীবন যদি দুই চাকার গাড়ি হয়, দুই চাকার সাইকেল হয়, তো দুই চাকাই তো সমান রে ভাই। এখানে তো এটাই বুঝাচ্ছে যে স্বামী যতটুকু হবে স্ত্রী ততটুকু হবে। তোমার কই পুরুষের দৈহিক গঠন এখানে আনতেছে, সাইকেলের চাকার লগে মিলাইতেছে, এখানে আবার মেয়ের শরীরের গঠন সাইকেলের চাকার সাথে মিলাইতেছে, আবার সেই চাকা অধিক দূর যাবে না। আচ্ছা, এরপর দেখো সে কেবল স্থানে ঘুরতে থাকবে, অর্থাৎ সেটা একটা স্থানে ঘুরতে থাকবে, তাই ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারছে না। আচ্ছা, ভেরি গুড। তো এরপর আমরা একটু দেখি সমাজে বিধি ব্যবস্থা আমাদিগকে তাহার অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রয়েছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। এছাড়া বাবু রবীন্দ্রনাথ ঠাকুর নবদম্পতির প্রেমালাপ কবিতায় দুচারি ছত্র উদ্ধৃতি করিতে বাধ্য হইলেন। বর কেন সখী, এখান থেকে মনে রাখবো যে রবীন্দ্রনাথের প্রেমালাপ, নবদম্পতির প্রেমালাপ, এই কবিতার কিছু অংশ এখানে তিনি তুলে ধরেছেন। সুতরাং দেখা যাক, কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে শিকার ছায়াতুল্য সহচারী, সীতার ছায়াতুল্য সহচারী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতি সীমা নাই। এখানে যে লাইনগুলো বলছে এগুলো খুব দারুণ লাইন বলছে, এগুলো ভালো কথা। তো বলছে প্রভু মানে হচ্ছে এখানে বুঝা যাচ্ছে পুরুষ, অর্থাৎ যারা পুরুষ আছে তাদের বিদ্যার গতির সীমা নাই, তারা অনেক জ্ঞান অর্জন করে। স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা শিশুদের জন্য একটা বই। তো নারীদের বিদ্যার দৌড়, তারা পড়াশোনা করে ওই বিদ্যাসাগরের বোধোদয় যে প্রাইমারি যে বইটা আছে ওইটা পর্যন্ত। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ার মানে হচ্ছে ল্যাপের বালিশের আবরণ আর কি, সেটা দৈর্ঘ্য প্রস্থ মাপেন। অর্থাৎ স্বামী ঘরে বসে বসে পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, মহাকাশ নিয়ে গবেষণা করেন, আর নারী তখন ওই যে একটা সিলাইয়ের কাজ করে, একটা কাভার সিলাইয়ের কাজ করে, বালিশের কাভার সিলাইয়ের কাজ করে। স্বামী যখন কল্পনার সাহায্যে দূর আকাশে গ্রহ নক্ষত্র, এখানে দূর, স্বামী যখন কল্পনার সাহায্যে দূর আকাশে গ্রহ নক্ষত্র বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন। এরপর বলছে সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডের ওজন করেন। হ্যাঁ, তারপর বলছে যে ধূমকেতু গতি নির্ণয় করেন। স্ত্রী তখন রন্ধনশালা মানে রান্নাঘরে বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন। অর্থাৎ স্বামী যখন রান্নাঘরে মানে যখন মহাকাশ নিয়ে গবেষণা করে, অনেক কিছু নিয়ে গবেষণা করে, পৃথিবীর বাইরের জিনিস নিয়ে গবেষণা করে, আর স্ত্রী তখন রান্নাঘরে বসে বসে রান্না করে। কথাগুলো তখনকার সময় সঠিক ছিল, এখনকার সময় আবার এই কথাগুলো রিলেভেন্ট না। তখন নারীরা সাধারণত পিছিয়ে থাকতো, পড়ানো হতো না, তাদেরকে পড়াশোনার জন্য ওরকম স্কোপ দেওয়া হতো না, এগুলো সত্য। আচ্ছা, এরপর দেখো, এবং রাঁধুনির গতি নির্ণয় করেন, তিনি হচ্ছে রান্নার গতি নির্ণয় করেন, কিভাবে রান্না করলে তাড়াতাড়ি হবে সেটা। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, এখানে ওই পুরুষকে বলতেছে। জ্যোতির্বেত্তা মানে হচ্ছে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, মহাকাশ গবেষক। অর্থাৎ এই যে আপনি যে মহাকাশ নক্ষত্র নিয়ে গবেষণা করতেছেন, আপনার পাশে আপনার সহধর্মিনী কই? আপনার পাশে আপনার সহধর্মিনী মানে আপনার বউ কই? অর্থাৎ আপনারা যে বলেন যে পুরুষের অর্ধেক তার স্ত্রী, তো এখন আপনি যে মহাকাশ নিয়ে গবেষণা করতেছেন, এখন আপনার পাশে আপনার বউ নাই কেন? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে হ্যাঁ তথায় পৌঁছিবার পূর্বে মানে সেখানে পৌঁছাবার পূর্বে প্রতিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো। অর্থাৎ এইটা একটু মজা করে বলতেছেন যে আপনি হয়তো এই জন্য আপনার বউরে মহাকাশে নেন নাই, যে গেলে আপনার বউ পুড়ে যাইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কি পথের মধ্যে উত্তাপে বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, এই জন্য মনে হয় নেন নাই। অনেকেই বলেন স্ত্রী লোকের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, এখানেও ভালো কথা বলছে যে অনেকেই মনে করেন যে নারীদের উচ্চশিক্ষার, যে অনেক নারীরা এত পড়াশোনা করে কি করবে, মেয়ে চর্বচস্য মানে চিবিয়ে চুষে খেতে হয় এমন, চর্বচস্য রাঁধিতে পারেন, অর্থাৎ মোটামুটি খাইতে পারে এমন রান্না করতে পারেন, বিবিধ প্রকার সেলাই করতে পারেন, নানা ধরনের টুকটাক সেলাই করতে পারেন, দু চারিখানা উপন্যাস পাঠ করিতে পারেন, হ্যাঁ, ইহাই যথেষ্ট। অনেকেই মনে করেন মেয়েদের পড়াশোনা করে কি হবে, মেয়েরা একটু রান্না করবে, একটু কাঁথা সেলাই করবে, কয়েকটা রিডিং পড়তে পারবে, তাহলে তো হয়। আর এর বেশি অবশ্যই নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, ডাক্তার বলেন না, নারীদেরও পড়তে হবে। কেন পড়তে হবে? যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়। ধরাধাম মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ মায়ের দোষ গুণ নিয়ে যেহেতু সন্তান পৃথিবীতে আসে, এজন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেতের তাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফএ মানে উচ্চ মাধ্যমিক বিএ পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। অর্থাৎ এখানে একটা সুন্দর লাইন বলছে, মা যদি মেধাবী না হয়,
মায়ের যদি এলেন কালাম যদি না থাকে তাহলে বাচ্চা এরকম। তো অনেক সময় দেখা যায় বাচ্চা এফএ পাস করছে, মানে বর্তমান উচ্চ মাধ্যমিক, বিএ পাস করছে, কিন্তু মায়ের মতো ছেলের মন, মায়ের মতো ওই ছেলের মন সবসময় রান্নাঘরের ভিতরে সীমাবদ্ধ, অর্থাৎ ডিগ্রি নিছে, সার্টিফিকেট আছে, কিন্তু মাথা আসলে খোলে নাই এমন। তো এখানে বলছে যে মেয়েদের আসলে শিখতে হবে, কারণ বাচ্চা যদি হয়, মেয়ে যদি জ্ঞানী হয়, তাহলে মায়ের দোষ গুণ। মেয়ে যত জ্ঞানী হবে বাচ্চা তত জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে। মেয়ে যত মেধাবী হবে, যত জ্ঞান অর্জন করবে, সেই প্রভাব ছেলের মেয়ের সন্তানের উপর পড়বে। সেটা বলছে ডাক্তাররা, সেটাই বলেন। তাহাদের বিদ্যা পরীক্ষার এই কথার সত্যতা উপলব্ধি হইতে পারে। আমার জৈনিক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রবৃত্তি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছেন। তো বলছে এখানে একটা টাইপিং ভুল আছে, এটা ব্যাখ্যা ছিল। তো বলছে যে আমার এক বন্ধু তার ছেলেকে দিক শিখাচ্ছে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত, মানে তোমার ডানের হাত, দক্ষিণ দিকের হাত পশ্চিমে, যদি তোমার ডান দিকের হাত পশ্চিমে এবং বাম দিকের হাত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন আমার পশ্চাৎ দিকে, অর্থাৎ মুখ থাকবে আমার পিছনে। ছেলে উত্তর দিচ্ছে আর কি। দেখেন এটা তারা বুঝাচ্ছে যে ওই ছেলে কমন সেন্স আইকিউ এত কম, এর কারণ এটা হইতে পারে যে তার মায়ের কমন সেন্স কম। হ্যাঁ, যাহার কন্যার ব্যায়াম করা আবশ্যক মনে করেন, হ্যাঁ মনে করেন না, তাহাদের দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখিতে চান কিনা। অর্থাৎ যারা মেয়েকে জিম করাবে না, ব্যায়াম করাবে না, মেয়েদেরও জিম করতে হবে, ব্যায়াম করতে হবে, মেয়েদেরও ব্যায়াম করতে হবে। তো অনেক শ্বশুর শাশুড়ি কি করে, শাশুড়িকে আরে বিয়ে করে আনছি, রান্না করে খাওয়াই, বিয়ে করবো, ব্যায়াম করার লেগে আনছি, জিমে ভর্তি হয়, দৌড়ে নাচানাচি করে, এই করে সেই করে, এটির দরকার নাই। তো ওই শাশুড়িরে যদি প্রশ্ন করে, আচ্ছা আপনার যে নাতিপুতি আসবে, আপনি কি চান ওই নাতিপুতি অনেক শক্তিশালী হবে, পালোয়ান হবে? পালোয়ান মানে বলবান, শক্তিশালী। আপনি এটা চান কিনা? তাদের দৌহিত্র মানে নাতি ঘুষি খাইয়া থাপ্পড় মারিতে পারে, এইরূপ ইচ্ছা করেন কিনা? অর্থাৎ একটা ঘুষি খাইলে আরেকটা থাপ্পড় মারতে পারবে আপনার নাতি, আপনি কি এমন নাতি চান? যদি সেইরূপ ইচ্ছা করেন তবে বোধহয় তার সুকুমারী। যদি আপনি চান যে না, আপনি আপনার বউরে জিম করাইবেন না, আপনি আপনার ছেলের বউরে জিম করাবেন না, ব্যায়াম করাইতে আপনার বাধা, আপনি এটা করাইবেন না, এবং আপনি চান আপনার যে নাতি হবে সেই নাতি কারো কাছে থেকে একটা ঘুষি খাই উল্টা তার একটা থাপ্পড় দিতে পারবে, পড়ে যাবে না, ঘুষি খেয়ে মাটিতে পড়ে যাবে না, উল্টা তাকে একটা থাপ্পড় দিতে পারে। আপনি যদি এটা চিন্তা করেন, আবার বউরে জিমও করাবেন না, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? সুকুমারী গোলাপ লতিকায়। সুকুমারী গোলাপ লতিকা মানে হচ্ছে অনেক নরম লতা, গোলাপ ফুলের যে নরম লতা আছে, একেবারে নরম লতা, গাছের লতা থাকে না, এই লতা, এই লতায় কাঁঠাল ফলাইতে চান, তাহলে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা হবে আপনি নরম লতার মধ্যে কাঁঠালের মতো এরকম ফল পাইতে চান। কাঁঠাল কি নরম লতার গাছে জীবনে কোনোদিন জন্মাইবে না? আচ্ছা, এরপর বলছে আর যদি তাহা ইচ্ছা করেন দৌহিত্র বলিষ্ঠ হয়, আপনার যে নাতি হবে সে অনেক বলিষ্ঠ হবে, বলবান হবে, এবং পয়জা মানে জুতা পেটা হইয়া নত মস্তিষ্ক উচ্চস্বরে বলেন, মাথ মারো, অর্থাৎ মেরো না, চোট লাগে, হায় ব্যথা লাগছে, পয়সার লাভ শেষ হয়ে। এখানে বলতেছে, এটাই বলছে যে যদি চান আপনার নাতিপুতি অনেক শক্তিশালী হবে, ভেরি গুড, তাইলে আপনারা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাতিকে কি করাইতে হবে? আপনার নাতিকে আপনাকে ইয়ে করতে হবে, আপনাকে অনেক বেশি কি করতে হবে? আপনার বৌমাকে আপনি জিম করতে, ব্যায়াম করাতে, এখানে আসলে আপনার আপত্তি থাকার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? ধরতে পারছো? আচ্ছা, এরপর আসলে আমরা দেখি খ্রিস্টান সমাজে যদিও উচ্চ শিক্ষার, স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পান না। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে, যারা খ্রিস্টান আছে তাদের মধ্যে নারীরা উচ্চ শিক্ষার অনেক সুযোগ আছে। তৎকালীন সময় মুসলমানদের এটা সত্য যে নারীদের, মুসলিম নারীদেরকে সাধারণত ঘরের ভিতরে রাখা হইতো, সেখান থেকে নারীদের এটা সত্য যে মুসলিম নারীরা, মেয়েরা তারা খুব বেশি বাইরে পড়াশোনা করতো না, পড়াশোনা করতো যেমন ঘরে এসে তাদেরকে কি করে, ঘরে এসে তাদেরকে ইয়ে পড়া যায়, মুক্তবের ঘরে এসে তাদেরকে গৃহ শিক্ষক এসে পড়া যেতেন। তৎকালীন সময় এটা ছিল, এখন এটা নাই। তার মানে এখন যে খুব ভালো আছি ব্যাপারটা কিন্তু এরকমও না, এখন যে অনেক ভালো, এখনকার ছেলে মেয়েরা ওই স্কুল কলেজে যাইতে পারতেছে, স্কুল কলেজের অভাব নাই, মানে এখনকার প্রজন্ম যে অনেক বেশি ভালো ব্যাপারটা এরকম না। তখনকার প্রজন্ম স্কুল কলেজ না থাকলেও মেয়েরা ঘরে বসে যতটুকু পড়তো, কম পড়তো, কিন্তু তখনকার প্রজন্ম ভালো ছিল। এখনকার প্রজন্মের মতো এই যে এখনকার সমাজে মেয়েদের যে চিত্র আমরা দেখি, তো এই সমাজের থেকে সেই সমাজ ডেফিনেটলি ভালো ছিল, আদর্শ, নৈতিকতা, তাই না, ব্যক্তিত্ব, সেটা ডেফিনেটলি অনেক ভালো ছিল।
এই কথাগুলো বললে অনেকেই নিতে পারে না, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা তোমাকে মানতে হবে। যদিও এইটা যেই সময়ের প্রেক্ষাপটে লেখা, এই সময়ের সাথে এখনকার সময় কোনো কিছুই মিল নাই, কাজে এখনকার সময় তুমি এটা মিলাইলেও হবে না। তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না, অর্থাৎ খ্রিস্টান নারীরা পড়াশোনা অনেক করতো কিন্তু মন তাদের দাসত্বই থেকে যেত। স্বামী স্ত্রী কত পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমাধ্যায় তার অংশীর মানে পার্টনার জীবনে জীবন মিলাইয়া তন্ময় হইয়া যান না। অর্থাৎ স্বামী স্ত্রী আমরা বলি যে একজন আরেকজনের জীবনের অংশ, কিন্তু একজন আরেকজনের জীবনের সাথে একেবারে মিশে যাওয়া পুরোপুরি ভাবে এটা সবাই পারেন না। স্বামী যখন কোন জালে জড়িত, ঋণ জালে, এখানে হবে ঋণ জালে, জামাই যখন ঋণ জালে অনেক বেশি ঋণে যখন জড়াই যান, অনেক টাকা যখন ঋণ নিয়ে ফেলেন, ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছে, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছে। এখানে বলছে স্বামীর অনেক টাকা ঋণ হয়ে গেছে, আর বউ তখন চিন্তা করতেছে আমার জামাইয়ের জন্য একটা টুপি বানাবো, সেলাই করে আমি নিজাতে একটা টুপি বানাবো। কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে, তাই তিনি মনোরমা কবিতা সাজায় থাকেন। হ্যাঁ, ঋণ দায় গদ্য অবস্থা তিনি বুঝতে পারেন না। কবিতা, প্রেমের কবিতা থাকে না, কবিতা কিন্তু খুব, কবিতাতে আবেগ মিশ্রিত জিনিস থাকে, আর গদ্যতে কি থাকে, গদ্যতে বাস্তবধর্মী জিনিসপত্র থাকে। অর্থাৎ নারী তখন, স্বামী যখন লাখ লাখ টাকা ঋণে যখন জড়িয়ে গেছে, স্ত্রী তখন চিন্তা করে কিভাবে জামাইয়ের জন্য একটা টুপি বানানো যায়, জামাইরে খুশি করা যায়। কারণ নারীকে শেখানো হয়েছে ওই যে মূর্তিমতী কবিতা থেকে, তাকে যে ঋণ দায় রূপ গল্প গদ্য, যে কঠিন বাস্তবতা গদ্য, এই গদ্য তাকে পড়ানো হয় না, তাকে পড়ানো হয়েছে, সে শিখছে কবিতা। এরপর বলছে এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। হ্যাঁ, মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, হ্যাঁ, অর্থাৎ দুজন নারী একজন নরের সমতুল্য, দুইজন নারী একজন নর, অথবা দুটি ভ্রাতা অর্থাৎ দুইটা ভাই, দুটি ভাই একটি ভগিনী অর্থাৎ দুই ভাই এক বোন একত্র হইলে আমরা আড়াইজন হয়ে যাই, বুঝছো? আচ্ছা, মানে দুইজন পুরুষ যা পায়, দুইজন নারী যা পাবে একজন পুরুষ ঠিক তাই পাবে। আপনারা মোহাম্মদী আইনে বলতে বোঝানো হচ্ছে ইসলামের আইনে আর কি। মোহাম্মদী আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তি কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। ওই যে বললাম বাপের যে সম্পদ, ওই সম্পদ, ধরো বাপের যে সম্পদ, ওই সম্পদ কন্যা, একটা ছেলে সে যদি পায় 4 কাঠা জমি, তাহলে একটা মেয়ে পাবে, সে পাবে 2 কাঠা জমি। এখন এইটুক পর্যন্ত মনে হইতে পারে যে এটা তো অবিচার, পোলা পাইবে 4 কাঠা, মায়ে পাবে 2 কাঠা। না, মায়ে তো আবার স্বামীর ঘরে গেলে স্বামীর থেকেও আবার পাবে, তো জিনিসটা কিন্তু ব্যালেন্স করা আছে। তো এরপর বলছে যে এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ, অর্থাৎ এই যে এই নিয়ম যে পোলা যদি পায় 4 কাঠা, মাইয়ে পাইবে তার অর্ধেক 2 কাঠা, এটা শুধু বইপত্রেই আছে। যদি আপনারা একটু পরিশ্রম করিয়া স্বীকার করিয়া কোনো ধনবান, হ্যাঁ, পরিশ্রম স্বীকার করে কোনো ধনবান মুসলমান সম্পত্তি বিভাগ করা দেখেন, কিংবা জমিদারি প্রদর্শন করতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগ 0 কিংবা যৎ সামান্য পড়ছে। অর্থাৎ এই যে বলে অর্ধেক দেয়, এই অর্ধেক আসলে নারীরা পায় না। কথাগুলো সত্য, এই কথাগুলো সত্য, যেটা সত্য তো বলতেই হবে। তো নারীরা আসলে যে পরিমাণ পাওয়ার কথা ছিল সম্পদ, তারা আসলে ওই পরিমাণ সম্পদ পায় না, বাস্তবে পায় না। আমাদের বইপত্রে আছে, পায় না। আমাদের বইপত্রে কিন্তু সুন্দর সিস্টেম যে পুরুষ যদি পায় 4 ভাগ, মানে যা পাবে নারী তার অর্ধেক পাবে, নারী আবার স্বামীর থেকে পাবে। তো জিনিসটা আসলে বাস্তবে আমরা প্রতিফলন করতে পারি না, এটা আসলে ইসলামের দোষ না। জিনিস সুন্দর কিন্তু হয় না। কেন হয় না? আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলবো। অপার্থিব সম্পত্তি অর্থাৎ যেটা বস্তুগত, অবস্তুগত। অপার্থিব সম্পত্তি বলতে যেটা টাকা পয়সা দিয়ে না, পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। হ্যাঁ, এখানে পক্ষপাতিত্বের মাত্রা বেশি। এই যে যত্ন স্নেহ হিতৈষীরা, হ্যাঁ, অর্ধেকে আমরা পাই কই। যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 ভাগ শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি? ও বলছে যে এই যে আপনি আপনার ছেলের জন্য 4 জন গৃহশিক্ষক রাখেন ঘরে, তাহলে আপনার মেয়ে তো অর্ধেক পাবে, তো মেয়ের জন্য তো 2টা গৃহশিক্ষক তো রাখতে পারেন, সেটাও তো রাখেন না। যেখানে পুত্র 3টা বিএ পর্যন্ত পাশ করে, অর্থাৎ অনেক পড়াশোনা করে, সেখানে কন্যা 1.5টা পাস, মানে এন্টার্স, ভাব FA পাস অর্থাৎ মেট্রিক পাস। এই মেট্রিকও পাস করেন কি? পুত্রদের বিদ্যালয় সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যা পাওয়াই যায় না। অর্থাৎ তখন ছেলেদের জন্য বিদ্যালয়ের অভাব নাই, মেয়েদের জন্য বিদ্যালয় তখন পাওয়া যেত না। যদি এখন ঘটনা উল্টা, এখন বয়েজ কলেজ কয়টা দেখো আশেপাশে, আর গার্লস কলেজ কয়টা, হিসাব মিলে দেখো। সে ছলে ভাতা, মানে ভাতা মানে ভাই শামসুল ওলামা মানে হচ্ছে জ্ঞানীদের মাঝে নক্ষত্র, সূর্য। সে স্থলে ভগিনী নজমুল ওলামা হইয়াছেন কি? অর্থাৎ ভাই যদি হয় জ্ঞানীদের মধ্যে, শামসুল ওলামা জ্ঞানীদের মধ্যে সূর্য, তাহলে তার বোন তো হওয়া উচিত
নাজমুল ওলামা অর্থাৎ জ্ঞানীদের মধ্যে নক্ষত্র, সেটা হয় কি? সেটা তো হয় না। তাহাদের অন্তপুরের গগনে, অন্তপুর মানে হচ্ছে ঘর, ঘরের আকাশে, হ্যাঁ, অসংখ্য নজমুন নেসা শামসুন নেসা শোভা পাইছেন বটে, কিন্তু আমরা সাহিত্য অঙ্গনে নজমুল ওলামা দেখিতে চাই। এটা একটু খোঁচা দিয়ে বলছে যে হ্যাঁ বুঝছি বুঝছি, তাহলে ঘরের মধ্যে মনে হয় এত জ্ঞানীদের মধ্যে এই যে নক্ষত্র আছে, কিন্তু ঘরের মধ্যে থাকলে হবে না, আমরা সাহিত্য জগতে এই এত এই নক্ষত্র আমরা দেখতে চাই। বুঝছো? ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের একটু জানাও এই প্রবন্ধটা। তোমরা কি সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো? ইনশাল্লাহ বাকি ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওকে, কারো কোনো সমস্যা? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি অংশ পড়বো। এখন আমরা কোশ্চেন সলভ করব। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।